খালেদা জিয়া যখন 90-এর পরে 91 নির্বাচনের জন্য প্রচার অভিযান করছিলেন, এক পর্যায়ে এমন হয়েছে তিনি একা, এবং ওই দৃশ্য আমাদের মনে আছে, একটা সাদা শাড়ি, ঘেমে যাচ্ছেন, আলো নাই, কষ্ট করছেন, তার সঙ্গে অনেক পুরনো নেতা অনেকে নাই, অনেক বড় নেতাদের আমরা দেখছি না। এই পুরো সময়ব্যাপী কিন্তু দল এবং সরকারের ওই পার্থক্য থেকে গেছে। 91-এর বিপুল বিজয়ের পরে বা 2001-এর বিপুল বিজয়ের পরে দল এবং সরকারের ওই ঘাটতি কিন্তু পূরণ হয়নি বিএনপি এটা মানতে হবে যে দল এবং সরকারের মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্য হয়তো আমাদের মতো দেশে একবারে যাবে না, এবং সেই পার্থক্য রাখাটাও যেমন জরুরি, দলকে সুসংগঠিত করা যে কতটা জরুরি সেটা এই মুহূর্তে আমার মনে হয় যে কোনো সময়ের চাইতে বেশি জরুরি। ফলে আমরা আলোচনা করছি সরকারের গঠন নিয়ে। আপনার অনুষ্ঠান দেখেই আমরা অন্য প্রসঙ্গ বলছি। এটা অন্য কোনো টেলিভিশন অনুষ্ঠান হলে এই মুহূর্তে অন্য কোনো বিষয়ে তাদের আগ্রহ থাকবে না, আপনার অন্য কোনো ধারণা থাকলে বলুন, এইটাই। কিন্তু আমি ওই ত্রিমাত্রিক বলেই আপনার কথাটা আসবো যে এই মুহূর্তে আলোচনাটা নিঃসন্দেহে সরকার গঠন, তার প্রতি আমাদের প্রত্যাশা, দল এবং কাদেরকে নেবেন এই তিনটা ধরেই করা, মানে ক্যাবিনেট, সংসদ এবং সরকার। তো যেটা বলছিলেন আপনি, আমার কাছে যেটা মনে হচ্ছে যে অর্থ বাণিজ্য, আমি অর্থ বাণিজ্য একসঙ্গেই বলছি, দুটো আলাদা। পররাষ্ট্র, স্বরাষ্ট্র, আমরা এখনো তথ্য বলি, তথ্য সম্প্রসারণ বলে নামটা পাল্টানো দরকার, সম্প্রচার বলি। এটা আমার মনে হয় গণমাধ্যম সম্প্রচার অন্য কিছু করা। শিক্ষা, স্বাস্থ্য যদি বলি তো 1, 2, 3, 6টার মতো হয়। দেখেন, উনি যে কথাটা বলছিলেন যে দলের চ্যালেঞ্জগুলো ত্যাগ স্বীকার করেছে, আমি এতদিন মাঠে আছি, আমি দাবি রাখি, আমার প্রতি ন্যায্যতা করার ব্যাপার আছে, আমি কোনো কিছুই পাইনি, সংসদ নির্বাচনেও আমি পাইনি, স্বতন্ত্র হয়ে আমি বিদ্রোহী প্রার্থীও হইনি, এখন আমাকে তো কিছু দিতে হবে। এটা আর কতদিন? তার অর্থ দাঁড়াচ্ছে যে আমরা আনুষ্ঠানিক পদ পাওয়াটাকে সরকারে, সংসদে, ক্যাবিনেটে, এইটাকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছি। আব্দুল্লাহ ভাই অনেকবার যুক্তরাজ্যে তার অভিজ্ঞতার কথা বলেছেন। যুক্তরাজ্যের বড় অভিজ্ঞতা হলো কনজারভেটিভ এবং লেবার দুই পক্ষ দলে কাকে দায়িত্ব দিচ্ছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেখান থেকে তারা নেন, সময়ের মতো তারা সেখান থেকে নিচ্ছেন। যদি তারেক জিয়া সেইটি দেখে থাকেন, পর্যবেক্ষণ করে থাকেন, আমার দৃঢ় বিশ্বাস তিনি করেছেন। যেমন একজনের উদাহরণ দিই, যিনি অ্যাবস্টাইনের ফাইল কেসে যাকে সরে যেতে হলো, যুক্তরাষ্ট্রে যিনি রাষ্ট্রদূত ছিলেন ব্রিটেনের, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, খুবই গুরুত্বপূর্ণ পদ ব্রিটেনের জন্য। এর আগে 80-র দশক থেকে তিনি লেবারদেরকে সহযোগিতা করছেন, কাজ করছেন, এবং তিনি যদি এই কুকর্মে না জড়াতেন তাহলে সম্ভবত তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের তিনি একজন। অর্থ, বিদেশ নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে তাকে ধরা ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাসেটস তাদের সময়। এরকম অনেক ব্যক্তিকে তারা তৈরি করেন প্রতিটা ক্ষেত্রে। অনেকটা ওই ঠিক এটা আপনি বলতে পারেন যে শ্যাডো ক্যাবিনেটের চাইতে বড় কিছু। এই ভাবনাটা কি ভাবা যায় না যে আমি এই যে যতগুলো শর্ত বলছি, যাদেরকে আমি সংসদ সদস্য হিসেবে দাঁড় করাতে পারিনি, যারা বিদ্রোহী হয়নি, আমার প্রতি রয়েছে, আমি ক্যাবিনেটে নিতে পারছি না, অন্য জায়গায় নিতে পারছি না, তাদেরকে কেন দলে গুরুত্বপূর্ণ জায়গাতে আমি রাখতে পারবো না? দলকে কেন গুরুত্বপূর্ণ ভাবছি না? কেন আমি একটা বিভাগ বা জেলার দায়িত্বে আছি সংগঠনের, সেটা একটা মন্ত্রী হওয়ার চাইতে, ক্যাবিনেটে যাওয়ার চাইতে বা সংসদ সদস্য হওয়ার চাইতে আমার কাছে কম মনে হচ্ছে কেন? এবং কেন আমি ওর ভেতর থেকে তুলে নিয়ে আসছি না? মানে এই প্রক্রিয়া যদি থাকতো তাহলে সকল পেশাজীবী তো কালকে হুমড়ি খেয়ে পড়তো না যে আমাকে একটা দায়িত্ব দেন বা একটা কিছু করুন, বা আমি কতটা জাতীয়তাবাদী, বা আমি কতটা অমুক দলের। এইটাই তো প্রচেষ্টাগুলো আমাদের মধ্যে থাকে, সেটার উৎসও কিন্তু ওইটা। তো আমি যে কটা মন্ত্রণালয়ের কথা বললাম, নিঃসন্দেহে যে কেউ তাই বলবেন যে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থ, বাণিজ্য, তথ্য, শিক্ষা। আমি আমার আগের কথাটাতেই একটু অবস্থান রাখবো যে যদি ছোট সরকার দিয়ে এখন শুরু করা হয়, ছোট ক্যাবিনেট দিয়ে, তারপরে যে কাজটা করা যেতে পারে, আমি আবারও এত অনধিকার চর্চার মতো মনে হতে পারে যে দেখেন আমরা তো একাধিক ব্যক্তিকে কেন দিই না? আমরা অনেক বড় মন্ত্রণালয় আমরা একজনই রেখে দিচ্ছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো জায়গায় আমরা একজনকে রেখে দিচ্ছি, স্বরাষ্ট্রে আমরা তো একজনকে রেখে দিচ্ছি, বা অর্থে আমরা একজনকে রেখে দিচ্ছি। এর সংখ্যা তো বাড়তে পারে, আপনি প্রতি করতে পারেন, আপনি উপ করতে পারেন। এইটার যেটা সুবিধা হচ্ছে আপনি সময় নেন, সময় নিয়ে আস্তে আস্তে আপনি সেখানে এগোন, এবং দলের মধ্যে ওই ধরনের ব্যক্তি তৈরি করা যাদেরকে প্রয়োজন মতো আপনি নিতে পারবেন। আপনি তো টেকনোক্র্যাট তো উন্মুক্ত আছে, আপনি যে কোনো ব্যক্তিকে নিতে পারেন। এবং আমার একটা বিশেষ আগ্রহের জায়গা, যেটা আগেও আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলার চেষ্টা করেছি যে করা যেতে পারে কিনা, যেটা ছোট সরকার, আমি আবারও বলছি আমাদের ছোট সরকার হয় না, এটা 40-45 জনে গিয়ে ঠেকবে, কারণ প্রয়োজন অনেক বেশি, 20 কোটি মানুষের দেশ। আমি তো আপনি যদি 40-45 বলেন, আমি সেটা কি ছোট সরকার হিসেবে আমি ওইটাকেই ছোট, মানে আব্দুল ভাই 40-45 এ রাখা যায়, সবগুলো বিবেচনায় নিয়ে যে ঠিক আছে বিভাগ। এর আগে যেখানে 60 জনের ক্যাবিনেট ছিল সেখানে 40 হলে তো আমরা ছোট হইব। আমি এই 40-এর মধ্যে সব বিবেচনা নিয়ে, মানে বিশেষায়িত, সাংগঠনিক, একটু তাদের প্রতি ন্যায্যতা দাবি, সবকিছু নিয়ে আমি 40-এ যদি ধরি, সেটা হচ্ছে উপদেষ্টা কাঠামো।
এই উপদেশটা আমি একদম সরাসরি অবৈতনিক উপদেশটার পক্ষে। আমরা যতগুলো সফল রাষ্ট্রনায়কদের দেখেছি, আমি যদি 90 দশক থেকে ধরি, সোভিয়েত ইউনিয়ন পতন থেকে, ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে আপনারও নিশ্চয় আছে, আমারও অনেকের পরিচয় ছিল, বিল ক্লিন্টনের সময় বলতে পারি, তার প্রতিটা ক্ষেত্রে অবৈতনিক 5-7জন করে উপদেষ্টা ছিলেন। আমাদের এখানে আবার মন্ত্রিসভার বাইরে দেখবেন, আগেও ছিল, হয়তো এবারও হবে, কিছু উপদেষ্টা যারা মন্ত্রীর পদমর্যাদায়। আমি একেবারেই সেটার বাইরে। হ্যাঁ, আপনি যেটা বলছেন এই পরামর্শটা আমারও ছিল, যে মিনিস্ট্রি ধরে ধরে 3জন 4জন 5জনের উপদেষ্টা, যে আমি আবার উপদেষ্টা করব, আমাকে আবার মন্ত্রীর সমান সুযোগ দিতে হবে, তারপর আমি আবার একেবারে দেশের জন্য কাজ একেবারে করবে। আলাদা। তিনি ঠিক করবেন, তারেক জিয়া ঠিক করবেন যে তার যদি 10টা বা 20টা এরকম প্রায়োরিটি খাত থাকে বা 15টা, সেখানে তার 5-7জন করে উপদেষ্টা যারা নিজস্ব পেশায় আছেন, তাদেরকে তিনি কাজ দেবেন। তারা বেতনও নেবেন না, কোনো কিছুই নেবেন না, হয়তো মাঝে মধ্যে চা খাবেন, প্রয়োজন হলে একটা গাড়ি পাঠিয়ে দেবেন কোনো কাজে যাবার জন্য। এই ধরনের পৃথিবীতে বহু দেশেই মডেল আছে, এটা যে কোনো উন্নত দেশে এইভাবে তারা মেনে চলেন। এরা অত্যন্ত, রাষ্ট্রপতি জিয়াউর রহমানই তো এভাবে করেছেন, প্রেসিডেন্ট জিয়াই করেছেন, প্রেসিডেন্ট জিয়া তো তাই করেছিলেন। অনেকে আপনিও চেনেন, আমিও চিনেন, অনেকে আমার শিক্ষকও ছিলেন, আপনাদের ঘনিষ্ঠজন যারা তার সময় উপদেষ্টা দায়িত্ব, এরা কোনো বেতনভুক্ত বা সুবিধাভুক্ত উপদেষ্টা। এই যে বীজটা তৈরি করলেন প্রেসিডেন্ট জিয়া ঠিক ওই মডেলই তো, মানে তিনি ডাকতেন, কথা বলতেন আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষকদের সঙ্গে। তাহলে কেন, যেমন ধরুন আমি যদি একটা ছোট উদাহরণ দিয়ে যদি এরকম বোঝাই, যে পররাষ্ট্র খুব খোলাখুলি তো আলাপ করা প্রয়োজন। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রও চাইছে না যে চীনের খুব প্রভাব বাংলাদেশে বাড়ুক, ভারতও চাইবে না চীনের কোনো প্রভাব বাংলাদেশে বাড়ুক। চীন ছাড়া বিনিয়োগের মতো এত বড় শক্তিও আমাদের এই মুহূর্তে নাই। কেউ কেউ মুখের কথা বলবেন, প্রতিবাদ জানাবেন, আমার দরকার টাকা, আমার দরকার বিনিয়োগ, সেটা চীন পারবে। এই ভারসাম্য কিভাবে আপনি রাখবেন? আপনি একজন মন্ত্রীকে দিয়ে, একজন প্রতিমন্ত্রীকে দিয়ে, একজন প্রতিমন্ত্রী হয়তো পররাষ্ট্রের প্রশাসন দেখবেন, আর একজন বাইরের দেখবেন। ওই মডেলের দিন সম্ভবত শেষ হয়ে এসেছে। ঠিক একই কথা আমি অন্যান্য মন্ত্রণালয়গুলোর ক্ষেত্রে বলবো, বাণিজ্যের ক্ষেত্রে বলবো, অর্থের ক্ষেত্রে বলবো, কেন সেখানে উপদেষ্টা থাকতে পারে না? একই ব্যক্তিকে সার্ক পুনরুজ্জীবিত করা যায় কিনা, একই ব্যক্তিকে বিমস্টেক সম্প্রসারিত করা যায় কিনা, একই ব্যক্তি কোয়াড দেখতে হবে, একই ব্যক্তি ইন্দো প্যাসিফিক দেখতে হবে, একই ব্যক্তি চীনকে ঠেকাতে হবে, একই ব্যক্তি ভারতের সঙ্গে রাখতে হবে। কেন আমার কেন অবৈতনিক উপদেষ্টা থাকতে পারে না, যারা প্রকৃতপক্ষে এর বাইরে গিয়ে, এই প্রশাসনের বাইরে গিয়ে আমাকে উপদেশ দেবেন বা আমাকে বলবেন, এবং যারা এখানে কোনো স্বার্থ কাজ করবেন? আমি মনে করি এটাই চূড়ান্ত সময়। আমরা যদি এই সময়টা করতে ব্যর্থ হই, আমরা পরবর্তীতে আর পারবো না, কারণ এই ম্যান্ডেট সবসময় আসবে না, এই পরিবেশ আসবে না, জনগণের আগ্রহ থাকবে না। এবং খুব দুটো জিনিস নির্দিষ্টভাবে আপনি যেহেতু প্রসঙ্গ তুললেন, ঠিক মন্ত্রণালয়ের বাইরে একটা হচ্ছে যে সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি। সিভিল ব্যুরোক্রেসি ইতিমধ্যে অনেক আলোচনা শুরু করছে যে মন্ত্রী যদি খুব ডাকসাইটা না হন, তাহলে তিনি আমলাদের উপরে নির্ভর করেন। আপনাকে তো আমলাতন্ত্রের উপর নির্ভর করতেই হবে। এই নির্ভরশীলতার অর্থটাকে, নির্ভরশীলতা দুটো অর্থ হয়। একটা হচ্ছে আপনি কিছুই বোঝেন না, আপনাকে সচিব এবং তার টিম যা বোঝে আপনি তাই বোঝেন, এইটা একটা নির্ভরশীলতা, অহেতুক তো গালাগালি দেওয়ার দরকার নেই। আর একটা হলো যে আপনি অত্যন্ত ভালোভাবে বোঝেন, সুতরাং আপনি তাকে কি করতে হবে সেটা বলবেন, তিনি আপনাকে ডেলিভারি দেবেন। আপনার তো ইফেক্টিভ ব্যুরোক্রেসি দরকার। আপনি যদি কার্যকর আমলাতন্ত্র গড়ে তুলতে না পারেন, আপনি কোন আমলাতন্ত্র দিয়ে কাজ করবেন? আমি তো আমলাতন্ত্রকে আরও শক্তিশালী করার পক্ষে, কিন্তু শক্তিশালী করার মানে ইঞ্জিনিয়ারিং করবার জন্য না। বা মন্ত্রীর একটা নতুন প্রবাদ দেখলাম, সম্ভবত বরিশাল অঞ্চলের, উনি বললেন যে কি মাথায় লবণ রেখে বড়ই খাওয়া, এটা সম্ভবত মাথায় কাঁঠাল ভাঙার একটা কাজ। মানে নির্বাচনের সময় একজন চালক বললেন যে স্যার অমুক তো মাথায় লবণ রেখে বড়ই খায়। আমি বললাম এই প্রবাদ তো কখনো শুনিনি, মাথায় কাঁঠাল ভাঙাটা শুনেছি। তো কে কার মাথায় লবণ রেখে বড়ই খাবেন সেটা চিন্তা না করে কার্যকর আমলাতন্ত্র তৈরি করতে হবে, সেটা একটা বড় কাজ। এবং দ্বিতীয় হলো সেনাবাহিনীকে আপনি কোন পেশাদারিত্বে বিকশিত হতে দেবেন। বাংলাদেশের এখন পর্যন্ত যত আলোচনা, গত সরকারের গুম ইত্যাদি অনিয়ম, তার সব কিছুর জন্য আমরা কোনো না কোনোভাবে হয় এজেন্সিকে টানছি, না হলে সেনাবাহিনীকে প্রয়োজন মতো টানছি, না হলে তাকে নিয়ে আমরা প্রশ্ন তুলছি। আপনি তাকে পেশাদারিত্বের সাথে কতটুকু বিকশিত হতে দেবেন? সেটাকে আগের সরকারের মতো একজন ডিফ্যাক্টো কাউকে রেখে সব কিছু পরিচালিত করবেন, নাকি তাকে তার মতো বিকশিত হতে দেবেন? সেখানে আপনার উপদেষ্টা প্রয়োজন পড়বে। এটা আমি মনে করি না যে এখনও প্রতিবেশী দেশের মতো আপনি ওই পর্যায়ে গেছেন যে সাহস করে আপনি একজন ডিফেন্স মিনিস্টার আলাদাভাবে রাখবেন। হয়তো প্রত্যাশা করি বাংলাদেশে একজন হয়তো প্রয়োজন পড়বে, কিন্তু এরকম অনেকগুলো উদাহরণ দেওয়া যাবে যে যেখানে আমি মনে করি যে ছোট সরকার, ছোট ক্যাবিনেট, প্রয়োজন মতো পরিবর্তন করা, দলের ভেতরে বিশেষায়িত ব্যক্তি তৈরির এখনই প্রচেষ্টা নেওয়া, এবং তাকে ওই ধারণা, ওই সম্মান দিতে হবে যে আপনি যে কোনো মুহূর্তে ডাক পাবেন।